Robert Hayden, first African-American writer to hold the office of US Poet Laureate from Wikipedia, the free encyclopedia. অর্থাৎ মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া থেকে আমেরিকার আফ্রিকান আমেরিকান বংশোদ্ভূত প্রথম কবি যিনি আমেরিকার রাজকবির মর্যাদা লাভ করেছিলেন তার নাম হলো রবার্ট হেইডেন। খুবই ইম্পর্টেন্ট একজন কবি। এই লেসনে আমরা শুধুমাত্র তার কেরিয়ার সম্পর্কে বা জীবিকা পেশা সম্পর্কে জানবো, আর পরবর্তী ভিডিওতে আমরা তার নেচার পোয়েট্রি, পোয়েটিক ইনফ্লুয়েন্স, লিগাসি, বিবলিওগ্রাফি অ্যান্ড ফার্দার রিডিং এই বিষয় নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে আজকে আমাদের টপিক হলো ক্যারিয়ার অফ রবার্ট হেইডেন, অর্থাৎ রবার্ট হেইডেন কি কি কাজ করেছিলেন সেটা। রবার্ট হেইডেন, ক্যারিয়ার অফ রবার্ট হেইডেন। বাই দ্য 1960s and the rise of ব্ল্যাক আর্টস মুভমেন্ট, অর্থাৎ ব্ল্যাক আর্টস মুভমেন্ট এর উত্থান এবং 1960-এর দশকের পূর্বে, when a more youthful era of African American artists composed politically and emotionally charged protest poetry overwhelmingly coordinated to a black audience, Hayden's philosophy about the function of poetry and the way he characterized himself as an author were settled. তো যখন একদল তরুণ আফ্রিকান আমেরিকান শিল্পীদের একটা আরো বেশি তরুণ সম্প্রদায় রাজনৈতিকভাবে এবং আবেগীয় দিক থেকে বিপ্লবী বা প্রতিবাদী কবিতা লিখেছিল, যেটার উদ্দেশ্য ছিল একটা ব্ল্যাক অডিয়েন্স অর্থাৎ তারা কালো দর্শকদের, কৃষ্ণাঙ্গ দর্শকদের লক্ষ্য করে কবিতা লিখেছিলেন। কিন্তু হেইডেনের কবিতার যে কাজ, সেই কাজ সম্পর্কে হেইডেনের যে দর্শন এবং যেভাবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত তার বৈশিষ্ট্য ছিল, সেক্ষেত্রে সেটা নির্ধারিত হয়েছিল আগে থেকেই। His refusal to revamp himself as indicated by the pictures in the 1960s earned him feedback from a new scholars and analysts. তো তার অস্বীকার, নিজেকে পুনর্গঠিত করার অস্বীকার, যেটা তিনি 1960-এর দশকে করেছিলেন, সেই জিনিসটা তার বিভিন্ন পণ্ডিত এবং বিশ্লেষকদের কাছ থেকে তাকে একটা ফিডব্যাক এনে দিয়েছিল। Hayden stayed consistent with his idea of poetry as an artistic frame instead of a polemical demonstration, and to his conviction that poetry ought to, in addition to other things, address the qualities shared by mankind, including social injustice. তো হেইডেন তার কাব্যিক চিন্তার সঙ্গে সময় সঙ্গতিপূর্ণ ছিলেন। কবিতার আর্টিস্টিক রূপ হিসাবে বিতর্কমূলক প্রদর্শনের বিরুদ্ধে, এবং তার এই বিশ্বাস ছিল যে তার কবিতার উচিত অন্যান্য কিছু ছাড়াও মানব জাতি যেগুলো ভাগাভাগি করে যে কোয়ালিটিগুলো নেয়, সেই কোয়ালিটিগুলো সম্পর্কে মানুষকে কবিতার উচিত হলো আলোচনা করা বা সমাধান করা। এর সাথে থাকবে সামাজিক অন্যায় বা অবিচার। Hayden's belief about the relationship of the artist to his poems likewise had impact in his refusal to compose emotionally determined protest sonnets. একইভাবে তার কবিতার বিভিন্ন শিল্পীদের সম্পর্কে তার বিশ্বাস তিনি যে আবেগীয়ভাবে দৃঢ় সংকল্পবদ্ধ কিছু প্রতিবাদী কবিতা লিখেছিলেন, তার সেটার যে অস্বীকার, সেক্ষেত্রে তার প্রভাবটা লক্ষ্য করা যায়। Hayden's practice was to make separation between the speaker and the movement of the poem. হেইডেনের চর্চাটা ছিল বক্তা এবং এই কবিতার গতিবিধি সম্পর্কে মাঝখানে একটা সেপারেশন বা বিচ্ছেদ তৈরি করা। His work often addressed the plight of African Americans. তার রচনাগুলি প্রায়ই আফ্রিকান আমেরিকানদের দুর্দশা নিয়ে আলোচনা করেছিল, usually using his former home of Paradise Valley slum as a backdrop. সচরাচর তার সাবেক আবাসস্থল প্যারাডাইস ভ্যালি বস্তিকে তিনি তার ব্যাকগ্রাউন্ড বা পটভূমি হিসেবে ইউজ করেছেন, as he does in the poem Heart Shape in the Dust, যেমন তিনি তার বিখ্যাত কবিতা Heart Shape in the Dust কবিতায় করেছেন। He made ready use of black vernacular and folk speech.
and he wrote political poetry as well as including a sequence on the Vietnam War. তিনি আঞ্চলিক শব্দ, আঞ্চলিক কথা এবং স্থানীয় কথার, লোককথার, লোকবাক্যের তিনি উপস্থিত ব্যবহার করেছেন এবং তিনি কবিতাগুলো লিখেছেন এবং সেই সাথে তিনি ভিয়েতনাম যুদ্ধের উপরে একটা ধারাবাহিকভাবে লিখেছেন। আর ভিয়েতনাম যুদ্ধের সম্পর্কে এই লিঙ্কে গেলে, উইকিপিডিয়ার এই লিঙ্কটাতে গেলে আমরা ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে জানতে পারবো। এটা ভিডিওর ডেসক্রিপশনে আমি এই লিঙ্কটা দিয়ে দেবো ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে। অন দ্য ফার্স্ট পোয়েম অফ দ্য সিকোয়েন্স হি সেড, কবিতার তার যে ধারা, সেই ধারার প্রথম কবিতায় হি সেড, I was trying to convey the idea that the horrors of the war became a kind of presence. আমি এই আইডিয়াটা জানাতে চাচ্ছিলাম যে যুদ্ধের বিভীষিকা এক ধরনের উপস্থিতিতে পরিণত হয়েছে, and they were with you in the most personal and intimate activity, এবং এই বিভীষিকাগুলো আপনার সাথে রয়েছে সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে এবং অন্তরঙ্গ যে কোনো কাজে, having your meals and so on, এটা আপনার খাওয়া দাওয়ার সময়ও আছে এবং ইত্যাদি ইত্যাদি, সব জায়গাতেই যুদ্ধের বিভীষিকা রয়ে গেছে। Everything was touched by the horror and the brutality and criminality of war. সবকিছুই যুদ্ধের অপরাধ প্রবণতা, নিষ্ঠুরতা এবং বিভীষিকা দ্বারা স্পর্শিত হয়েছে। I feel that, আমার মনে হয়, that's one of the best of the poems. এগুলো এই কবিতার অন্যতম একটা ভালো দিক। The impact of Euro-American innovation on Hayden's poetry and also his continuous assertions that he needed to be viewed as an American poet as opposed to a black poet prompted much feedback of him as an abstract Uncle Tom by African American critics during the 1960s. অর্থাৎ 1960-এর দশকে আফ্রিকান আমেরিকান সমালোচকদের দ্বারা আঙ্কল টমের মতো একটা বিমূর্ত ধারণা হিসেবে তিনি অনেক ফিডব্যাক পেয়েছিলেন, কারণ তিনি সবসময় নিজেকে বলেছিলেন যে তিনি আমেরিকান কবি হিসাবে বিবেচিত হতে চান, কোনো ব্ল্যাক পয়েট হিসাবে বিবেচিত হতে চান না। অর্থাৎ তিনি নিজেকে কালোদের কবি হিসেবে বিবেচনা করতে চান না। তিনি বারবার এই কথাটা অ্যাসারশন বলেছেন। তিনি চান যে তিনি একজন আমেরিকান কবি। However, African American history, contemporary black figures, for example, Malcolm X, and African American communities, especially Hayden's native Paradise Valley, were the subjects of a significant number of his poems. তো যাই হোক, আফ্রিকান আমেরিকান ইতিহাস, সমসাময়িক কালো ব্যক্তিত্ব, নিগ্রোদের ব্যক্তিত্ব, উদাহরণস্বরূপ ম্যালকম এক্স এবং আফ্রিকান আমেরিকান সম্প্রদায়, বিশেষ করে হেইডেনের নিজস্ব প্যারাডাইজ ভ্যালি আবাসস্থল, যেটা তার বিভিন্ন কয়েকটি কবিতায় গুরুত্বপূর্ণ সাবজেক্ট বা বিষয়বস্তু হিসাবে ছিল। On April 7, 1966, 1966 সালের 7 এপ্রিল, Hayden's Ballad of Remembrance was awarded by unanimous vote the Grand Prize for Poetry at the first World Festival of Negro Arts in Dakar, Senegal. তো সেনেগালের রাজধানী ডাকারে ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল অফ নেগ্রো আর্টস এর উৎসবে তার কবিতাটা সবাই মিলে এটাকে গ্র্যান্ড পোয়েট্রি হিসাবে পুরস্কৃত করা হয়। তার কবিতাটার নাম ছিল ব্যালাড অফ রিমেম্ব্রান্স। The festival had more than 10,000 people from 37 nations in attendance. তো ওই উৎসবে 37টিরও বেশি জাতি এবং প্রায় 10,000-এর অধিক মানুষ এখানে উপস্থিত ছিলেন। However, on April 22, 1966, যাই হোক ওই একই বছর 1966 সালের 22 এপ্রিল, Hayden was denounced at a fixed university conference of black writers by a group of young protest poets led by Melville Tolson for refusing to identify himself as a black poet. তো ওই সভায় ফিক্স বিশ্ববিদ্যালয়ের কনফারেন্সে, যেখানে কালো লেখকরা, কৃষ্ণাঙ্গ লেখকরা কনফারেন্স করেছে, সেখানে তার নিন্দা জানানো হয় এই হিসাবে যে এখানে একদল ইয়াং অল্প বয়স্ক প্রতিবাদী কবিরা তার মধ্যে ছিলেন, যার নেতৃত্বে ছিলেন মেলভিন টলসন, তার প্রতি নিন্দা করেছেন এই কারণে যে তিনি নিজেকে ব্ল্যাক পয়েট বা কালো কবি হিসাবে পরিচয় দিতে অস্বীকার করেছেন। তাহলে আমরা এই সংক্ষিপ্ত ভিডিওটিতে আমরা জানলাম যে হেইডেন কখনো নিজেকে কালো কবি হিসেবে পরিচয় দিতে চাননি। তিনি সবসময় নিজেকে আমেরিকান কবি হিসেবে পরিচয় দিতে চেয়েছেন এবং তিনি ভিয়েতনাম যুদ্ধের উপরে অনেকগুলো ধারাবাহিক কবিতা লিখেছেন।
এই 1960-এর দশকে তিনি খুবই একটা জরুরি ভূমিকা পালন করেছিলেন। এই হলো আমাদের রবার্ট হেইডেন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা। আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে হবে এবং আরো নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ, বাই বাই।